কি বলছিস এসব? তোকে সবকিছু বলাই আমার ভুল হয়েছে। তোর আরো অনেক ভুল হয়েছে। আমি জানি আমার অনেক ভুল হয়েছে। আমার মাথা ঠিক ছিল না। সকাল থেকে এত সব ঝামেলা গেছে। একদিকে সৌরভ ভাই, তারপর শুভর ওই রকম ব্যবহার, হুট করেই আশিক ভাইয়ের সঙ্গে বিয়ে, তারপর আবার ফোন করে রাসেলের এসব বলা। আমি আর মাথায় নিতে পারছিলাম না। আর সেই চালটা তুই দেখাবি আশিক ভাইয়ের সঙ্গে? না, সেটা না। ও, আমি তোকে বোঝাতে পারছি না। আমি ভেবেছিলাম উনি কিছু বলবেন, কিন্তু আমি ভাবতেও পারিনি যে উনি কিছু না বলে, আমার সঙ্গে কথা না বলে এভাবে থাকবেন। বাসাতেও আসছে না। ভালো করেছে, আমি হলেও আসতাম না। তুই যে খুব ওকালতি করছিস, তোর প্রেম এখনো যায়নি? ফালতু কথা বলবি না। বান্ধবীর জামাইয়ের সঙ্গে প্রেম করব এমন দিন আমার আসেনি। তাছাড়া তুই জানিস আমি এঙ্গেজড। তুই ভুল করেছিস, তোর এটা ফিক্স করা উচিত, তাই বলছি। বুঝতে পারছি না আমার কি করা উচিত। উনি তো আমার সঙ্গে কথাই বলছেন না। আমি বলছি কি করবি। কি? সোজা গিয়ে পা চেপে ধর। ফালতু কথা কম বল। টুম্পা হাসতে হাসতে বলল, তাহলে এক কাজ কর, বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়। অসহ্য। তুই ঠিক মতো কথা বলতে পারিস না? আরে আমি তো আরেক কাঠি বেশি বলতে চেয়েছিলাম। ঝাঁপিয়ে পড়ে কি করবি সেটা তো বললামই না। মুখ বন্ধ রাখ। তোর সঙ্গে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। টুম্পা হঠাৎ অন্যরকম গলায় বলল, আমাকে একটা কথা বল মীরা, আশিক ভাইয়ের ব্যাপারে তুই এতটা রিয়েক্ট কেন করলি? এতটা তো তুই তখনও করিসনি, যখন শুভ তোর সাথে বেইমানি করলো। কারণ আমি ওনাকে অসম্ভব বিশ্বাস করি, অনেক বেশি শ্রদ্ধা করি। কি অদ্ভুত ব্যাপার, যাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, বিশ্বাস করি, তার সামান্য ভুল আমরা ক্ষমা করতে পারি না। অথচ খারাপ মানুষগুলো যা ইচ্ছা করছে তাতে আমাদের কিছু যায় আসেই না। তোর কথা কিছুই বুঝতে পারছি না। টুম্পা একটু ম্লান হাসলো, তারপর বলল, আশিক ভাইকে তুই এত পছন্দ করিস, তোর কারণে উনি কষ্ট পাচ্ছে ভেবে তুইও কষ্ট পাচ্ছিস। ওনার সঙ্গে কথা বল। মীরা জবাব দিল না, তবে ওর মনের অস্থিরতা কমল না। মীরা ঘড়ি দেখল, বেলা 2:30 বাজে। কাল আশিকের অফিস থেকে ফিরে সারা দুপুর সারা বিকেল ওর জন্য অপেক্ষা করেছে। সন্ধে থেকে অনেক বৃষ্টি নেমেছিল। রাতের দিকে তুমুল ঝড় শুরু হয়। মীরার খুব ভয় করছিল। ও আশিককে ফোন করেছিল। ওর ফোন বন্ধ দেখাচ্ছিল বলে আরিফ সাহেবের কাছে জানতে চেয়েছিল। আরিফ সাহেব ওকে নিশ্চিন্ত করে বলেছিলেন যে আশিক প্রেসে আছে, আজকে রাতেই কাজগুলো শেষ করতে হবে, তাই দেরি হচ্ছে। তবু মীরার অস্থিরতা কমেনি। সারা রাত ঘুমাতে পারেনি। টুম্পাকে মেসেজ করে বলেছে 11টার বদলে 9টায় আসতে, ওর সঙ্গে জরুরি কথা আছে। মীরা ভেবেছিল কারোর সঙ্গে কথা বললে হয়তো মনের অস্থিরতা কমবে, কিন্তু এতক্ষণ ধরে টুম্পার সাথে কথা বলার পরও অস্থিরতা একটুও কমেনি, বরং বেড়েছে। একটা সময় ও বুঝতে পারল ওর মনের ঝড় থামবে শুধুমাত্র আশিকের সঙ্গে কথা বললে, তার আগে নয়। ঘরে ঢুকে মীরা চমকে গেল। কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে আশিক। ওর সমস্ত শরীর থরথর করে কাঁপছে। মীরা হাতের ব্যাগ ফেলে দৌড়ে গেল। কপালে হাত রেখে চমকে উঠল। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক রকম বেশি। মীরা ভীত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আশিক জবাব দিল না। মীরা দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে রোজিনা আর আফসিনকে ডাকলো। দ্রুতই এলো দুজন। মীরা ভয় পাওয়া কণ্ঠে বলল, আফসিন, তোমার ভাইয়ার অনেক জ্বর। উনি এরকম করছেন কেন? রোজিনা কিংবা আফসিনকে খুব একটা উদ্বিগ্ন মনে হলো না। আফসিন বলল, ভাইয়ার জ্বর উঠলে এরকমই হয় ভাবি, তুমি চিন্তা করো না। মীরা এক মুহূর্ত থমকালো, তারপর নিজেকে সামলে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আফরিন, তুমি ডক্টরকে ফোন করো, আর রোজিনা বাটিতে ঠান্ডা পানি আর একটা গ্লাসে বরফ নিয়ে আসো। দুজনেই একটু অবাক হলো, তবে কেউ কিচ্ছু বলল না। যে যার কাজে চলে গেল। মীরা বাড়ির বড় মেয়ে, এই কাজগুলো ওর মধ্যে সহজাতভাবেই আসে। বাড়িতে কারো জ্বর হলে ওই সামলাতো। মা কেমন যেন দিশেহারা হয়েছে তো সেই সময়। মীরা দরজার কাছ থেকে ফিরে এসে আশিকের কপালে হাত রাখলো, তারপর আস্তে আস্তে বলল, শুনুন। আশিক চোখ মেলে তাকালো।
ওর চোখ রক্তবর্ণ হয়ে আছে। এক মুহূর্ত চোখ মেলেই আবার চোখ বন্ধ করে ফেলল। আলোটা খুব ঝাঁঝালো। মীরা ঘরের পর্দাগুলো টেনে দিল, তারপর ফিরে এসে আবার ওর কপালে হাত রেখে বলল। এখন ঠিক আছে? আশিক একটা হাত দিয়ে কপালের উপর রাখা মীরার হাতটা ধরে বলল। তুমি কোথায় চলে গেছিলে? মীরার বুকের ভিতরটা ছলকে উঠল। শিওরের কাছে বসে বলল। কোথাও যাইনি, এই তো আমি। আশিক হঠাৎ অদ্ভুত একটা কাজ করলো। মীরার কোলের মধ্যে মাথাটা তুলে দিয়ে বলল। আর কখনো কোথাও চলে যেও না। মীরা একটু দিশেহারা বোধ করলো, কিছু বলল না। আশিক বলেই যাচ্ছে। আমি আমি আর কখনো এরকম করবো না। এখন থেকে তোমার সব কথা শুনবো। তুমি চলে যেও না। তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না মা। মীরা চমকে উঠল। আশিক ওকে চিনতে পারেনি। জ্বরের ঘোরে প্রলাপ বকছে, ওর মায়ের সঙ্গে কথা বলছে। দরজার দিকে তাকিয়ে মীরার মেজাজ খারাপ হয়ে গেল। রোজিনা বরফ ভর্তি গ্লাস আর বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকছে না। ওদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। মীরা বিরক্ত হয়ে বলল। এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এনে দাও। রোজিনা এগিয়ে এসে গ্লাস আর বাটি সাইড টেবিলের উপর রাখলো, তারপর বলল। ভাবি, আপনি কি খাইবেন? এখন কিছু খাবো না, আগে তোমার ভাইয়ের জ্বর কমুক, তারপর খাবো। রোজিনা আর কিচ্ছু বলল না। মীরা আবারও বলল। একটু দেখো তো আফশিন ডক্টরকে ফোন করেছে কিনা, আর থার্মোমিটার থাকলে নিয়ে আসো। রোজিনা বেরিয়ে গেল। মীরা বাটির পানিতে রুমাল ভিজিয়ে আশিকের কপালে ছোঁয়ালো। দ্রুতই বাটির পানি গরম হয়ে যাচ্ছে, একটু একটু করে বরফ মিশিয়ে নিতে হচ্ছে। আশিক কেমন কেঁপে কেঁপে উঠছে। প্রথমে মীরার খুব ভয় করছিল, আস্তে আস্তে ও বুঝতে পারল তাপমাত্রা নেমে আসছে। রোজিনা থার্মোমিটার নিয়ে এসেছে, ডিজিটাল থার্মোমিটার। আগেকার দিনের মতো নয় যে মুখে দিয়ে বসে থাকতে হয়। মীরা জ্বর মেপে দেখল 103। অদ্ভুত, এতক্ষণ চলপট্টি দেওয়ার পরও 103, তার মানে আগে কত ছিল? মীরা একটু অবাক হলো। সবসময় এমনই হয় নাকি? আফসিনকে জিজ্ঞেস করতে হবে। আফসিন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো, তারপর বলল। ভাবি, ডাক্তারকে ফোন করেছিলাম, বলেছে। কি বলেছে? মীরা মুখ তুলে জানতে চাইলো। বলেছে জলপট্টি দিতে, কিন্তু তুমি তো সেটা আগেই দিয়ে দিয়েছো। মীরা কিছু বলল না। আফসিন এগিয়ে এসে ভাইয়ের গায়ে হাত রাখলো, তারপর বলল। জ্বর নেমেছে তো? আগের চেয়ে কমেছে। ডক্টর কখন আসবে? বললো সন্ধ্যার পর আসবে, বাবা নিয়ে আসবে সঙ্গে করে। তুমি ভয় পেও না ভাবি, ভাইয়ার জ্বর উঠলে এরকমই হয়। ভাবি, একটু বসি? হ্যাঁ বস না, জিজ্ঞেস করে কি আছে। আফসিন চেয়ার টেনে বসলো, তারপর বলল। জ্বর আসলে তো ভাইয়া কাউকে কাছে আসতেই দেয় না। বলেই মুখ টিপে হাসতে লাগলো। মীরার এতক্ষণে খেয়াল হলো আশিক এখনো ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। মীরা একটু লজ্জা পেল, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। ভাবি, হ্যাঁ বলো। আমি তো তোমাদের বিয়েতে যেতে পারিনি, গেলে হয়তো অনেক ছবি তুলতাম। এখন তোমাদের দুটো ছবি তুলি। মীরার মনে হলো সত্যিই তো ওদের বিয়েতে কোনো ছবি তোলা হয়নি। অবশ্য যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, ছবি তোলার কথা কারো মনেই পড়েনি। মীরা বলল। আচ্ছা তুলে দাও। আফসিন অনেকগুলো ছবি তুলল, তারপর বলল। তোমাকে আর ভাইয়াকে পাঠিয়ে দেব। আচ্ছা দিও। তোমার কি কালকে পরীক্ষা? হ্যাঁ, কালকে শেষ পরীক্ষা। তাহলে পড়াশোনা করো, আমি আছি এখানে। এখন পড়বো না, রাত জেগে পড়বো। এখন একটু ঘুমাবো। তাহলে ঘুমাও। তুমি খাবে না? চেঞ্জও তো করোনি। সমস্যা নেই, তোমার ভাইয়ার জ্বর কমলে আমি চেঞ্জ করে খেয়ে নিব। তুমি যাও, ঘুমাও। থ্যাংক ইউ ভাবি। মীরা কিছু বলল না, একটু হাসলো শুধু। আশিকের জ্বর নেমেছে। একদিনের অনিদ্রা আর অযত্ন অবহেলায় শরীরের কাহিল অবস্থা, কেমন নেতিয়ে পড়েছে। মীরা জ্বর মেপে দেখলো 101। আশিককে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। মীরার খুব অবাক লাগছে, এমন ব্যক্তিত্ববান একজন মানুষ অথচ জ্বরে কেমন শিশুদের মতন আচরণ করছে। সকাল থেকে কিছু খেয়েছে কিনা কে জানে। মীরা ঝুঁকে পড়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলো। খিদে পেয়েছে?
হুম। কি খেতে ইচ্ছা করছে? আশিক ঘুমের ঘোরেই বলল। পেঁয়াজু আর আর ডাল পুরি। মীরা হেসে ফেলল, তারপর বলল। তাহলে একটু বালিশে নেমে ঘুমান, আমি বানিয়ে আনছি। আশিক কিছু বলল না, তবে বাধ্য ছেলের মতন বালিশে মাথা নামিয়ে ঘুমিয়ে পড়ল। আশিকের ঘুম ভাঙল অনেক সকালে। সারা শরীর জুড়ে রাজ্যের আলস্য। আশিক ঘুম চড়ানো চোখে তাকালো। নিজের ঘরটাই কেমন অচেনা লাগছে। পাশে তাকিয়ে চমকে উঠল। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে মীরা। রাতের কথা আবছা মনে পড়ছে। কারো আঙ্গুলের শীতল স্পর্শ ওর ললাট ছুঁয়ে গিয়েছিল। সে কি তবে মীরা ছিল? আশিক কম্বলটা মীরার গায়ে জড়িয়ে দিল। কাল সারাদিন ঘুমিয়েছে বলে এখন আর ঘুম পাচ্ছে না। জ্বর ছেড়ে গেছে, কিন্তু তার রেশ রেখে গেছে। শরীর জুড়ে ক্লান্তি। উঠে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ছাদে চলে গেল। ভোরের নরম বাতাসটা খুব ভালো লাগছে। আশিক রেলিংয়ের ভর দিয়ে দাঁড়ালো। এই আড়ামোড়া ভেঙে জেগে ওঠা সকালটা দেখতে বেশ লাগে। মোড়ের হোটেলটা সবে খুলেছে। গরম গরম পরোটা ভাজছে। খিদেটা পেটের মধ্যে জানান দিচ্ছে। পরোটা আর মালাই চা খেতে ইচ্ছে করছে। মা বেঁচে থাকলে এখন কত কিছু করে খাওয়াতো। অনেক বছর পর কাল রাতে মাকে স্বপ্নে দেখেছে। মা যেন এসে ওর শিয়রের কাছে বসে জানতে চাইছে কি খেতে মন চায়। মীরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ আশিককে দেখলো, কেমন উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই শীতের মধ্যে পাতলা একটা পাঞ্জাবি পরে আছে। কি দরকার ছিল এখন ছাদে আসার? অসুখটা না বাঁধিয়েই ছাড়বে না। নিশ্চয়ই নিজের মাকেও এভাবেই জ্বালাতন করত। মীরার মনে হলো আশিক যেন একটু একটু কাঁপছে শীতে। ও আবার নিচে নেমে গেল। একটা পাতলা চাদর নিয়ে ফিরে এসে দেখলো আশিক তখনও ওইভাবেই দাঁড়িয়ে আছে। মীরা আস্তে আস্তে এগিয়ে এসে চাদরটা ওর গায়ে জড়িয়ে দিল। আশিক চমকে তাকালো। মীরা খুব নরম গলায় বলল। এখন কেমন লাগছে? জ্বর আছে? আশিক অস্বস্তি নিয়ে বলল। না। আশিককে অবাক করে দিয়ে মীরা ওর কপালে হাত রাখলো। তারপর চিন্তিত মুখে বলল। জ্বর আছে তো, এই ঠান্ডা হাওয়ায় আপনার ছাদে আসা ঠিক হয়নি। নিচে চলুন, নাস্তা করে ওষুধ খেতে হবে। আশিক জবাব দিল না, তাকিয়ে রইল। মীরাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। হয়তো ঘুমায়নি সারা রাত। নিশ্চয়ই ওকে খুব বিরক্ত করেছে কাল। জ্বর উঠলে সাধারণত ও একটা ঘোরের মধ্যে চলে যায়। পরে আর কিচ্ছু মনে থাকে না। ওকে তাকিয়ে থাকতে দেখে মীরা বলল। কি হলো, নিচে চলুন, নাকি এখানেই খাবার নিয়ে আসবো? না, এখানে আনতে হবে না, আমি আসছি, তুমি যাও। মীরা চলে যাচ্ছে। আশিক ওর যাত্রা পথের দিকে তাকিয়ে রইল। কাল সারা দিন ওর ফোন সাইলেন্ট ছিল। অনেক ফোন এসেছে এই ভেবে ফোনটা সকালে ছাদে নিয়ে এসেছিল। ফোন খুলে দেখলো সত্যি সত্যি অনেক ফোন এসেছিল। এত সকালে কাউকে ফোন করা উচিত হবে না, তাই মেসেজ পাঠিয়ে দিল। আফসিনও একটা মেসেজ পাঠিয়েছে। আশিক একটু অবাক হলো। বাসার মধ্য থেকে মেসেজ পাঠানোর কি হলো? মেসেজ ওপেন করে ও হতভম্ব হয়ে গেল। দুটো ছবি পাঠিয়েছে আফসিন। দুটো ছবিতেই দেখা যাচ্ছে আশিক মীরার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। কি অদ্ভুত, এই ছবি কোত্থেকে এলো? তার মানে কালকে জ্বরের ঘোরে আশিক এইসব কাণ্ড করেছে। এমনিতেই মীরা বলেছে ওর কাছে না আসতে, আর এখন এইসব কাণ্ড করলে মীরা নিঃসন্দেহে চলে যাবে। হয়তো এতদিনে চলেও যেত, শুধু ওর জ্বর বলে যেতে পারেনি। মানবিকতা বলেও তো একটা কথা আছে, তাই না? তেমনটা হলে তো ওর জ্বর থাকাই ভালো। এতে করে অন্তত আর কটা দিন মীরা ওর কাছে তো থাকবে। এই জ্বরটাকে এখন ভীষণ কাছের, ভীষণ আপন মনে হচ্ছে। বলতে ইচ্ছে করছে। প্রিয় জ্বর, আর কিছুদিন থাকো, অন্তত এই বাহানায় আর কিছুদিন সে আসুক আমার কপালে হাত ছুঁয়ে ছুঁয়ে। সে যদি আমার ভেতরের অসুখ বুঝতে পারে, যদি সে বুঝতে পারে আমার চোখে কতটা অসুখ, তাকে চোখের দেখা দেখতে চেয়ে যদি সে বুঝতে পারে আমার হাতে কতটা অসুখ, তার হাতের আঙ্গুল ধরতে চেয়ে। প্রিয় জ্বর, আর কিছুদিন থাকো, অন্তত এই বাহানায় আর কিছুদিন তাকে দেখি, তার দু চোখ হাতের আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে আমার না বলা অসুখ যদি তাকে বলতে পারি।
আরিফ সাহেব তাকিয়ে আছেন। মীরা ব্যস্ত ভঙ্গিতে সকলের প্লেটে লুচি তুলে দিচ্ছে। লুচিগুলো আগে থেকে ভাজা হয়নি। মীরা গরম গরম ভেজে রান্নাঘর থেকে এনে সবার প্লেটে দিচ্ছে। লুচির সঙ্গে আলুর দম, ভাজা জিরা আর তেঁতুলের কাঠ দেওয়াতে অন্যরকম স্বাদ এসেছে, কিন্তু সেই স্বাদ মুখে লাগছে না আরিফ সাহেবের। উনি একদৃষ্টিতে মীরাকে দেখছেন। মীরা খুব যত্ন করে আশিককে খাবার দিচ্ছে। তবে কি ওদের মধ্যে সব ঠিক হয়ে গেছে? কিংবা এমনও হতে পারে আশিক অসুস্থ বলে এত যত্ন করছে। উনি নিশ্চিত বিয়ের রাতে মীরা ওকে কিছু বলেছে, যে কারণে পরদিন থেকে আশিক বাইরের রাত কাটাচ্ছে। উনি নিজেও তো তাই করেছিলেন। বিয়ের দিন রাতে আশিয়ার সঙ্গে কি কুৎসিত ব্যবহারটাই না করেছিলেন। ওনার সঙ্গে যা ঘটেছিল তাতে আশিয়ার তো কোনো হাত ছিল না। তারপরও উনি তাকে সহ্য করতে পারতেন না। সেই তুলনায় মীরার ঘৃণা থাকাটা তো স্বাভাবিক। আশিকের কারণে ওর সম্পর্কটা ভেঙে গেছে। এই মেয়েটার মধ্যে নিজের ছায়া দেখতে পান তিনি। যখনই দেখতে পান মনে মনে আতঙ্কে শিউরে ওঠেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তার ছেলের জীবনটা যেন ওর মায়ের মতন না হয়। আপনাকে আর কিছু দিব বাবা? আপনি তো কিছুই খাচ্ছেন না। আরিফ সাহেব চমক ভেঙে তাকালেন। আর কিছু লাগবে না মা, তুমি আমাদের সঙ্গে বসে যাও। আমি আর রোজই পরে খাচ্ছি। আরিফ সাহেব আর কথা বাড়ালেন না, খাবারে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন। অত্যন্ত সুস্বাদু খাবার। অনেক বছর পর এই ধরনের পদ রান্না হয়েছে। আশিয়া বেঁচে থাকতে খুব করত এসব। আশিকের খুব প্রিয় ছিল। মীরাকে জেনে শুনেই করেছে, নাকি এটা কাকতালীয় ব্যাপার? আরিফ সাহেব আবারও মীরার দিকে তাকালেন। খাবারের মাঝখানেই মীরা আশিককে ঔষধ খাইয়ে দিচ্ছে। আশিকের হাতে আলুর দমের ঝোল, তাই মীরা ওষুধ মুখে তুলে দিচ্ছে। আশিক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থাৎ এটা স্বাভাবিক নয়। আশিকের দৃষ্টি দেখে বুকের ভিতর একটা সূক্ষ্ম যন্ত্রণা অনুভব করলেন আরিফ সাহেব। মৃত্যুর কিছুদিন আগে আশিয়া খুব অসুস্থ ছিল, তখন এভাবেই তার যত্ন করার চেষ্টা করতেন তিনি। সে সময় ঠিক এরকমই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতো আশিয়া। সেই দৃষ্টিতে কি বিস্ময়ের সঙ্গে আরো কিছু মিশে থাকতো? জানা হয়নি, আর জানার কোনো উপায়ও নেই। আচ্ছা, আশিক কি মীরাকে আগে থেকেই ভালোবাসতো? মেয়েটা ভালো, আশিকের ওকে ভালো লাগাটা অস্বাভাবিক নয়। অবশ্য ভালো খারাপে কিছু আসে যায় না। ভালো তো আশিয়াও ছিল, কই তাকে তো ভালো লাগেনি। বরং এমন একজনকে ভালো লেগেছিল যে তার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। কি এমন বয়স ছিল তখন তার? ওদের মতোই বা ওদের থেকে কমই হবে। তখন আরিফ সাহেব কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছেন। দুই ভাই বোনের মধ্যে তিনি ছোট। বড় বোনের বিয়ে হয়েছিল পাশের গ্রামে। তেমন একটা আর্থিক সচ্ছলতা না থাকায় বোনের ছেলেমেয়েরা ওনাদের বাড়িতেই থাকতো। এটা অবশ্য নতুন কিছু ছিল না। আরিফ সাহেবের বাবা ছিলেন দিলদরিয়া মানুষ। কারো কষ্ট সহ্য করতে পারতেন না। অথচ তার নিজের বোন মারা গেল অল্প বয়সে। বোনের একমাত্র মেয়ে আশিয়া ছোটবেলা থেকেই তাদের বাড়িতেই মানুষ। ভীষণ রকমের লক্ষ্মীপনা আর সংসারী ছিল মেয়েটা। সবসময় মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করত। মামা বাড়িতে বড় হওয়া আর 10টা অনাথ মেয়ের মতন জীবন ছিল না আশিয়ার। মামা মামি তাকে নিজের সন্তানের মতন স্নেহ করতেন। আরিফ সাহেব অবশ্য কখনো এগুলি খেয়াল করতেন না। এইচএসসির পর তার স্বপ্ন ছিল ঢাকায় প্রতিষ্ঠিত হবার। চেষ্টা চরিত্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তো পেলেন, কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা ছিল না তার। এখনকার মতো এত হোস্টেল ছিল না সে সময়। বাবা তার এক ছাত্রকে চিঠি লিখে দিয়েছিলেন যেন একটু থাকার ব্যবস্থা করে দেন। সেই ছাত্রের বাসায় যেয়ে আরিফ সাহেব হতবাক হয়ে গিয়েছিলেন। গুলশানের বিশাল বাড়ি, যদিও আরিফ সাহেবের জায়গা হয়েছিল মূল বাড়ির বাইরের দিকের কোয়ার্টারে। ড্রাইভারের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হতো। সেই বয়স থেকেই আরিফ ভীষণ বাস্তববাদী আর উচ্চাকাঙ্ক্ষী। 3 জোড়া মোটে শার্ট প্যান্ট ছিল তার। সেটাই ধুয়ে ইস্ত্রি করে ঝকঝকে তকতকে করে পড়ে যেত সব সময়। এমনিতেই আরিফ দেখতে সুন্দর, কথাবার্তায়ও খুব স্মার্ট। অনেক মেয়ে মুগ্ধ হতো তাকে দেখে, কিন্তু সেই সময়কার মেয়েরা হুটহাট ছেলেদের সাথে এত মিশত না। আগ বাড়িয়ে মুগ্ধতাও প্রকাশ করত না। এই নিয়ে অবশ্য তার কোনো অনুশোচনা ছিল না।
ওর চোখে তখন বড় হবার স্বপ্ন। এই স্বপ্নের মধ্যেই আর একটা স্বপ্ন যোগ হলো যেদিন প্রথম সিলভিয়াকে দেখলো। একদিন বাড়ির গেট দিয়ে ঢুকতেই চোখ পড়ল ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকা একটি মিষ্টি মুখ। চারিদিকে গোলাপি বাগান বিলাসের ঝাড়, মাঝখানে যেন একটা ছোট্ট পরী। আরিফের মাথা ঘুরে গিয়েছিল, একজন মানুষ এত সুন্দর কি করে হতে পারে? কেমন পুতুল পুতুল তুলতুলে বেড়ালের মতন। কিন্তু আরিফ নিজের সীমাবদ্ধতা জানে। এই ধরনের মেয়েদের সঙ্গে বন্ধুত্ব কিংবা প্রেম তো দূরে থাকুক, কথা বলতেও যথেষ্ট যোগ্যতা রাখে। আরিফ সযত্নে এড়িয়ে গিয়েছিল। সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবার পর সিলভিয়ার বাবা একদিন নিচু থেকে এসেই বলেছিলেন, তুমি তো কোনো কোচিং না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলে শুনেছি। সিলভিয়া এবার ভর্তি পরীক্ষা দেবে, ওকে একটু দেখিয়ে দিও তো। সেই থেকে শুরু হয়েছিল আরিফের অন্তর্মহলে প্রবেশাধিকার। আরিফ সাহায্য করেছিল আন্তরিকভাবেই। সেই সময়ে ওর চোখে মুগ্ধতা দেখেছিল আরিফ। দিনকে দিন সেই মুগ্ধতা বাড়তে দেখেছে ও, তবু সযত্নে এড়িয়ে গেছে। অনেকবার পড়ার ছলে ওর কাছে আসার চেষ্টা করেছে সিলভিয়া, তবু আরিফ নিজেকে গুটিয়ে রেখেছিল। সেবার ঈদের ছুটিতে সবাই বাড়ি গিয়েছিল, আরিফ পরীক্ষার কারণে যেতে পারেনি। ঈদের আগের দিন রাতে আরিফ ঘুমাতে যাবার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় হুট করে সিলভিয়া ঘরে এসে উপস্থিত হয়েছিল। আজ এত বছর পর মনে হয় যদি তার জীবনে সেই রাতটা না আসতো তাহলে আজ তার জীবনটা অন্যরকম হতো। মীরা বিকেলের নাস্তা তৈরি করেছে পেঁয়াজু, ঘুগনি আর ডালপুরি। কাল রাতে আশিক খেতে চেয়েছিল। নিচে নেমে রোজিনাকে বলেছিল আটা মাখাতে আর ডাল সিদ্ধ দিতে, কিছুটা ভিজিয়েও রাখতে। রোজিনা হাসতে হাসতে বলেছিল, কেন ভাবি, ভাইজান ডালপুরি খাইতে চাইছে? হ্যাঁ, তুমি কি করে বুঝলে? ভাইজানের জ্বর আসলে এইসব খাইতে চায়। ফ্রিজে ফ্রোজেন পড়ে আছে, ভাইজা দেই? না, আমি বানাচ্ছি, বেশি সময় লাগবে না, তুমি একটু সাহায্য করলেই হবে। রাতে আর খাবার তৈরি করা হয়নি। আশিক ঘুমিয়ে পড়েছিল। মীরা ঠিক করেছিল পরদিন বিকেল বেলা বানাবে। রোজিনা খুবই চটপটে আর কাজের। মীরার পক্ষে একা এত কিছু বানানো সম্ভব হতো না। মীরা এই খাবারগুলো বানানো শিখেছে ওর বড় চাচির কাছ থেকে। বড় চাচি এই সমস্ত খাবারগুলি অসাধারণ বানায়। এমনিতে বড় চাচি ওদের দেখতে পারে না, মায়ের সঙ্গে নিত্যদিন ঝামেলা লেগে থাকে, কিন্তু কোনো কিছু শেখানোর ব্যাপারে ভদ্রমহিলা ভীষণ রকমের উদার। মীরা রান্না বান্নার হাতে খড়ি তার কাছেই। বাড়ির সবাই তার খাবারের স্বাদে মুগ্ধ। এটাও আর একটা কারণ, যে মা বড় চাচিকে দেখতে পারে না। বাবা কখনো মায়ের রান্না খেয়ে তৃপ্ত হতো না, সারাক্ষণ বড় চাচির সঙ্গে তুলনা করত। একমাত্র বড় চাচাই বলতেন, খাবার হল বেঁচে থাকার জন্য। আমাদের নবীজি অত্যন্ত অল্প আহার করতেন। তার প্রিয় খাবার ছিল খেজুর এবং দুধ। এইসব বাড়াবাড়ির কোনো দরকার নেই, সাধারণ খাবার রান্না করো। কিন্তু বাড়ি ভর্তি বাচ্চাদের যন্ত্রণায় তাকে আবারও এসব বানাতে হতো, এবং এটা তিনি আনন্দের সাথেই করতেন। মীরাও আনন্দের সাথেই করে। তারও খুব ভালো লাগে এসব নতুন নতুন মুখরোচক নাস্তা তৈরি করতে। এই বাড়িতে খুব সুন্দর সুন্দর সিরামিকের প্লেট, বাকি মগ আছে, কেউ তেমন একটা ব্যবহার করে না। মীরা খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে রোজিনাকে বলল, যাও, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো। রোজিনা দৌড়ে গেল, ফিরেও এলো দ্রুতই। মীরা ওকে চায়ের জল চাপাতে বলে পেঁয়াজগুলো ভেজে ফেললো। চায়ের জল ফুটে গেছে। মীরা উকি দিয়ে দেখলো আশিক এখনো আসেনি। মীরা কপালের ঘাম মুছে রোজিনাকে আবারও আশিক আর আফসিনকে ডাকতে পাঠালো। আফসিনকে ডাকতে হলো না, ও নিজেই নিচে নেমে এসেছে। বোঝা যাচ্ছে ঘুমিয়েছিল। চোখ ডলতে ডলতে এসে পড়ল। খাবার দেখে চোখ বড় বড় করে বলল, ভাবি এত কিছু তুমি বানিয়েছো? না, আমি আর রোজিনা দুজন মিলে বানিয়েছি। কিন্তু তোমার ভাইয়া কোথায়? এখনো আসছে না যে? 5:30 বেজে গেছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় হয়ে গেছে। কি জানি, আমি তো বললাম। ঠিক আছে, তুমি খাওয়া শুরু করো, আমি ডাকছি। মীরা ঘরে গিয়ে দেখলো আশিক বিছানায় পা ছড়িয়ে বসে একটা বই পড়ছে। মীরা কাছে গিয়ে বলল, আপনাকে এতক্ষণ ধরে ডাকছি, আসছেন না কেন? ঔষধ খেয়েছেন? আশিক মুখ তুলে তাকালো। মীরার কপালে বিন্দু বিন্দু ঘাম, আগুনের আঁচে মুখ লালচে হয়ে আছে। আশিক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা হেসে ফেলল। তারপর বলল, আপনি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবেন। আমি যখন
রুমনকে ঔষধ খাওয়াতাম, ও ঠিক এইভাবেই তাকিয়ে থাকতো। আশিক ভ্রু কুচকে জানতে চাইল। রুমনকে? আমার ছোট বোন রুমানা। আমি যখন ওর মুখ চেপে ধরে ওকে ঔষধ খাওয়াতাম, ও ঠিক এইভাবেই তাকিয়ে থাকতো। কিন্তু তাকিয়ে থেকে লাভ হবে না, ঔষধ আপনাকে খেতেই হবে। তাড়াতাড়ি নিচে আসুন। মীরা বেরিয়ে গেল। ওই তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আশিক তাকিয়ে আছে। ওর বুকের মধ্যে চিনচিনে একটা ব্যথা অনুভব করছে। খুব ইচ্ছে করছে মীরাকে হাত ধরে টেনে পাশে বসিয়ে বাকিটুকু আর ভাবতে পারছে না। আশিক হাতের বইটা রেখে বলল, আমারও আছে বুকের মধ্যে এক্ষুনি চাই ধ্বনি। যখনই আমি তোমাকে ভাবি তখনই তা শুনি। সময়ে বসে ভেঙচি কাটে এক্ষুনি নয় সব। আমিও বুঝি তোমাকে পাওয়া একটু অসম্ভব। কোথায় আছেন? পাশের লাইব্রেরি রুমে একটু পড়াশোনা করব। এই জ্বর নিয়ে পড়াশোনা করতে হবে না, ঘুমিয়ে পড়ুন। 12টার সময় অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, আমি ডেকে দিব। আমি এখানে ঘুমালে তুমি কোথায় যাবে? কোথায় আবার যাব? এখানেই থাকবো। রাতে যদি আবার জ্বর ওঠে? সমস্যা নেই, আমি ওষুধ খেয়ে নেব। তুমি ঘুমাও, তোমার উপর অনেক ধকল যাচ্ছে। কিসের ধকল? এই যে আমার জ্বরের জন্য ঘুমাতে পারছো না, এত সব রান্না বান্না করছো। রান্না বান্না আমি এমনিতেই করি, আমার ভালো লাগে। বাড়িতে থাকতেও করতাম। ও আচ্ছা। শুয়ে পড়ুন, লাইট বন্ধ করে দিব? না না, একেবারেই না। আপনি এমনভাবে ভয় পেয়ে গেলেন যেন মনে হলো লাইট বন্ধ করলেই আমি আপনার ঘাড় মটকে দিব। আশিক আঁতকে উঠে বলল। আশিক হেসে ফেলল। মীরাও হাসল। 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের আর মাত্র 2 দিন বাকি। মীরা খুব করে চাইছে তার আগেই যেন আশিক সুস্থ হয়ে যায়। এই অনুষ্ঠানটার জন্য ও অনেক পরিশ্রম করেছে। পরিশ্রম মীরাও করেছে, কিন্তু আশিকের তুলনায় সেটা নগণ্য। তাছাড়া আশিকের এটা শেষ অনুষ্ঠান, আর 1 মাস পরেই ওর অনার্স ফাইনাল পরীক্ষা। কিন্তু যেভাবে ও অবহেলা করছে তাতে সুস্থ হয়ে ওঠাটা মুশকিল। জ্বর আছে? মীরা জানতে চাইল। না একেবারেই না। মীরা ভ্রু কুচকে তাকিয়ে রইল। ওর দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে যে আশিকের কথা বিশ্বাস করেনি, আসলেই করেনি। ওকে থার্মোমিটার বের করে আনতে দেখা গেল। আশিক অপ্রস্তুত মুখ করে দাঁড়িয়ে রইল। মীরা কাছে এসে বলল, বসুন। আশিক বাধ্য ছেলের মতন বিছানায় বসল। মীরার এই অধিকার ফলানোটা কেন যেন খুব ভালো লাগছে। মীরা জ্বর মেপে চিন্তিত কণ্ঠে বলল, 101। আবারও জ্বর উঠেছে। আরেকটা জ্বরের ঔষধ খেয়ে নিন তো। আচ্ছা আমি খেয়ে নেব। না, এখনই। এখন না, আগে তুমি নিচে থেকে রাতের খাবার খেয়ে এসো। মীরা কথা বাড়ালো না, আবারও মনে করিয়ে দিয়ে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর উপরে এসে দেখলো যা ভেবেছিল তাই ঠিক। আশিক কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে এবং যথারীতি ওর জ্বর 103 ছাড়িয়েছে। মীরা ওর কপালে হাত রেখে বিরক্ত কণ্ঠে বলল, শুনুন, ঔষধ খেয়েছেন? আশিক অস্ফুটে কিছু একটা বলল, বোঝা গেল না। মীরা আরো কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল। আর কোনো উপায় না দেখে জলপট্টি দিয়ে জ্বর নামানোর চেষ্টা করতে লাগলো। আশিক এখনো প্রলাপ বকে যাচ্ছে। মীরার মাথায় হঠাৎ করেই প্রশ্নটা এলো। অনেক দিন থেকেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু ঠিক সুযোগ হচ্ছিল না। আচ্ছা, জ্বরের ঘোরে তো মানুষ মিথ্যে বলে না? মীরা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, শুনুন, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আশিক আবারও বিড়বিড় করে কিছু বলল, বোঝা গেল না। মীরা আরো একটু ঝুঁকে পড়ে বলল, বলুন না, কেন বিয়ে করেছেন আমাকে? কলঙ্ক হবে, কলঙ্ক হবে। বলতে বলতে আশিকের গলা বুঝে এলো। মীরা কেমন স্তব্ধ হয়ে গেল। যদিও এটাই স্বাভাবিক ছিল, তবু কেন যেন মেনে নিতে পারল না। অবচেতন মনে কি ও অন্য কিছু আশা করেছিল? মীরার গলার কাছে একটা কান্না কেমন দলা পাকিয়ে উঠল। বাম হাতে চোখ মুছেও জলপট্টি দিয়ে যেতে লাগলো। জ্বর নামতে বেশি সময় লাগলো না। জ্বর নেমে গেলে আশিক কেমন যেন বিধ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এ কদিনে এটা বুঝে ফেলেছে মীরা। হাতের কাজ গুছিয়ে মীরা বারান্দার চেয়ারে এসে বসলো হেলান দিয়ে। আজ আকাশে চাঁদ নেই, কেমন অন্ধকার হয়ে আছে চারপাশ। মীরার বুকের ভিতরের অন্ধকারটা আরো জমাট বাঁধল। তার মানে রাসেল ওকে মিথ্যে বলেছে। আশিক কখনো ওকে চায়নি শুধু অপরাধ বোধ থেকে,
দয়া করে বিয়ে করেছে। মীরা প্রথমে মুখে হাত চাপা দিয়ে ফুঁপিয়ে উঠল, তারপর দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। মীরা কতক্ষণ কাঁদলো ও নিজেও জানে না। একসময় মুখ থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকিয়ে চমকে উঠল। আশিক চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। মীরা একটু অপ্রস্তুত বোধ করলো। আশিক বিস্মিত কণ্ঠে বলল, তোমার কি হয়েছে মীরা? মন খারাপ? মীরা জবাব দিল না। তাকিয়ে দেখলো আশিকের পাঞ্জাবি ভিজে গেছে, বোধহয় জ্বর ছেড়েছে। ও উঠে দাঁড়িয়ে বলল, আপনার জামা ভিজে গেছে, চেঞ্জ করে নিন, ঠান্ডা লেগে যাবে। তারপর পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল। আশিক আর কিছু জানতে চাইলো না। এগিয়ে এসে বারান্দার চেয়ারে বসলো। ঠান্ডা হাওয়ায় বসতে ভালো লাগছে। ঘরের ভিতর কেমন গুমোট দমবন্ধ হয়ে আসছিল। মীরা আবার ফিরে এসে পড়ল,